যার দায়িত্ব তার সেনাপ্রধানকে ফলো করা, আর আমাদের দায়িত্ব হচ্ছে আমার নেত্রীকে ফলো করা। উনি যদি এত বিষকে হজম করে নীলকণ্ঠী হতে পারেন, তাহলে আমরাও একটু নীলকণ্ঠ হলাম। কেউ যদি বলে শান্তি পায়, পাক না, আমার সমস্যা কি? থ্যাংক ইউ। আমার নাম মাকসুদুল নবী, আমি চ্যানেল 24 এ কাজ করি। আমার দুটো প্রশ্ন ছোট করে। আইভি তিনি বলছেন শামীম ওসমান প্রার্থী হলেন তৈমুর এবং আড়াল থেকে শামীম ওসমান তাকে ব্যাক করছেন, একই সাথে জাতীয় পার্টির নেতারাও তাকে সমর্থন দিচ্ছেন। এই ব্যাপারে আপনার অবস্থান কি? এবং তিনি সবশেষ বলেছেন যে শামীম ওসমান বা অন্য কারো সমর্থন তার দরকার নেই, দরকার জনগণের সমর্থন। দুটো বিষয় বললে করতে হবে। দেখেন উনি কি বলছেন, এটা একটা নির্বাচন করতে গেলে অনেক সময় মাথার স্ক্রু ঢিলা হয়। হ্যাঁ, তো উনি কি বলতেছেন এটা ওনার ব্যাপার। যারা নির্বাচনটা কষ্ট করে পরিচালনা করছেন, 5 লাখ লোকের একটা ইলেকশন, 5,19,000 ভোট। আমার জাতীয় পর্যায়ের ডার্ক সাইড নেতারা সব নারায়ণগঞ্জে এসে নির্বাচন করছেন। ত্যাগী রাজপথের থেকে তৈরি হয়ে আসা নেতা, ছাত্রলীগের এক্স প্রেসিডেন্ট, এক্স সেক্রেটারি, এক একজনের এক এক থেকে বর্ণাঢ্য জীবন। তারা বলছেন যে এই নির্বাচন একটা কৌশল বিএনপি জামাতের। তা আমি কারটাকে সঠিক না ওটা। এখন যদি আমি তার প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে দাঁড়াবে এটা যে আমি তাকে সঠিক বলছি না, এটা তার নির্বাচনে এফেক্ট করবে। আমি মুখ থেকে এমন কোনো কথা বের হওয়া উচিত যেটা তার নির্বাচনে এফেক্ট করে। আমার কাজ হচ্ছে তার এই প্রশ্নের উত্তর আমি তাকে প্রয়োজন হলে সব জায়গায় দিব, বাট নৌকা 16 তারিখে বিজয়ী হওয়ার পর, এখন না। আমার নাম জিয়া খান, আমি বাংলাদেশ। জি জি ভাই, আপনারা চিনি আমরা সবাই, সমানেও চিনি। আমার দুটো প্রশ্ন, সেটা হচ্ছে আপনি এতদিন পরে করেছেন, আপনার বোন ভারাক্রান্ত। তারপর প্রশ্ন হচ্ছে যে লোকাল জন্য আজকে থেকে আপনি নামার জন্য নির্দেশনা দিচ্ছেন, আপনি নিজেও নামছেন, তো আপনি কতটুকু আত্মবিশ্বাসী যে আপনার লোক এখানে পাস করবে? এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঘুরে ফিরে সেই কথাটাই আসি, আপনাকে যে তকমা বারবার দেওয়া হচ্ছে ইলেকশনকে কেন্দ্র, ইলেকশন আসছে বারবার, আপনি যেটাকে হজম করেন তাহলে বললেন, আসলে সেটাকে আপনি পজিটিভলি নেন আর নেগেটিভলি নেন বিষয়টা? আচ্ছা, আমি কিন্তু আজকের থেকে নামিনি। আমার কিন্তু বক্তব্যের শুরুতেই বলে গেছি যে আমি তো নির্বাচনে নামতে পারি না রে ভাই। আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমি কীভাবে যে ভোট চাম? এটা উচিত না, এই আইনটা উঠিয়ে দেওয়া উচিত আমি মনে করি। কারণ সবাই নামতেছে আলটিমেটলি লুকায় বোকায়। তো আইন আমরাই করবো, আমরাই মানবো না, এটা খুব একটা গহীরত কাজ বলে আমি মনে করি। সো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি, আমি আমাদের এই জন্যই বলেছিলাম ওই স্বপনকে, ওটা আমি ওর বয়স হয়েছে, বাচ্চা টাচ্চা আছে কিন্তু বিচ্ছি বলছি যে ক্যামেরাটা ঘুরান্ত দেখি কে নামে নাই। সকাল বিকাল রাত 3 বেলা পরিশ্রম করতেছে, কোমরে যে মেরুদণ্ড ভাঙ্গা আমাদের জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, হ্যাঁ, কোমরে বাইন্ধা নিয়ে কাজ করতেছে। এরা কে কাজ করতেছে না? এই যে মজিবুর ভাই, যদি ভাই, সবাই, এভরিবডি ইজ ডুইং দ্য ওয়ার্ক। বাট রশিদ ভাই, আমাদের প্রশ্নটা হচ্ছে আমাকে নিয়ে বিভিন্নভাবে টুইস্ট করে নিউজ করা হচ্ছিল। তো যেহেতু টুইস্ট করে নিউজ করা হচ্ছিল, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু ডু দ্য প্রেস কনফারেন্স। আর যারা এরকম বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, খারাপ লাগে না আমার কাছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই শুধু, 16 তারিখে তো খেলা অবশ্যই হবে এবং খেলা আমরা জিতবো ইনশাআল্লাহ। সোমা আপা কিছু বলবেন? আমি একটা মিনিট, লেডিস ফার্স্ট। আচ্ছা বলেন, এশিয়ান টিম বলেন। হাবিব এশিয়ান টিভিতে কাজ করি। আপনি তো বোনকে নৌকা খচিত শাড়ি উপহার দিয়েছিলেন, এবার কি দিবেন বলে আপনি? দোয়া, যাতে আল্লাহ তাকে হেদায়েত করেন। একজন মহিলা সাংবাদিক, মানুষ তো দেখতেও চায় না আপনারে। না না, সরি। মাইকটা ডিস্টার্ব। সব প্রশ্নের উত্তরই দিয়ে দিয়েছেন, আমাদের আর বলার মতন করে কিছু নাই। দুটো প্রশ্ন আপনার কাছে ছোট করে যেটা জানতে চাই, আপনার সাথে সেলিনা হায়াৎ আইভীর যে সম্পর্ক, সেটি সারা দেশের মানুষ জানে, এ শহরের মানুষ জানে, আজন্মের শত্রুতা। কিন্তু সেই শত্রুতা এবং
আপনাদের মধুর সম্পর্ক হতে পারে, হ্যাঁ, ভাই বোনের সম্পর্ক, কিন্তু ভোটের সময় সেটা এত প্রকাশ্য হয়ে যায় এবং এই যে তামাশা দেখে দেশের মানুষ আওয়ামী লীগের এই প্রকাশ্য দ্বন্দ্ব, সেটা কি দলকে ক্ষতিগ্রস্ত করে কিনা? এই তামাশা বন্ধ করার জন্য কেন্দ্রের নেতারা এই শহরে মাটি কামড় দিয়ে পড়ে আছে নৌকাকে বিজয় করার জন্য। আপনাদেরকে এক একটা করে সমঝোতার চেয়ারে বসাবার কখনো চেষ্টা করেছে কিনা, সেটি যেমন একটি কথা। এবং সবচেয়ে বড় কথা যে আপনারই যে স্লোগান নিয়ে পশ্চিমবঙ্গে টিএমসি জিতে গেল, খেলা হবে কি আপনার কেমন খেলা, যে আপনি তাকে প্রার্থী করেছেন তৈমুর আলম খন্দকারকে, এই যে আত্মঘাতী গোলপোস্ট আপনি দিচ্ছেন তার জবাবও আপনি দিয়েছেন, কিন্তু আপনার দল যখন এখানে এসে বলে নৌকার বিপক্ষে, আপনি শত্রুতা করছেন, রাজনীতির সিংহপুরুষ আপনি, আপনাকে বলা হয় রাজনীতির পেছন ব্যাকডোরে আপনি ষড়যন্ত্র করছেন, সেই জবাব সেলিনা হায়াৎ আইভী বলছেন না, এই প্রশ্ন কেন্দ্রের নেতারা এখানে আগুন চেয়ে বলছেন, সেটাকে আপনি উত্তর কি দিবেন? এবং আপনাকে অনেকেই মনে করছে আপনার মুখের কথা আর বুকের কথা আসলে দুটো ভিন্ন, সত্যি কি? না, আপনি সঠিক প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি বিষয়টা দেখেন, একটা শব্দ আমি উচ্চারণ করতে চাই, শত্রু শব্দটা। আমি যেহেতু প্রশ্নটা করেছেন আমি এটা উঠাতে চাইনি। দেখেন, আমাদের গত 7-8 বছর ধরে বিভিন্নভাবে একটা মহল আওয়ামী লীগ করে না, সেই মহলটা কিন্তু কারোর ছায়াপটে আছে। খুনি পরিবার, এই পরিবার, ওই পরিবার, এই পরিবার কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে। রাজাকারের ছেলে, যার বাবার জানাজা দিয়েছে মুজাহিদি, হ্যাঁ, সেও আওয়ামী লীগ অফিসে যেয়ে মিটিং করে, হ্যাঁ, সেও আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে নিয়ে প্রশ্ন তোলে, হ্যাঁ, যার বাবার জানাজা দিয়েছে মুজাহিদি। আমি তো যাক নাম বলতে চাই না। এখন বিষয় যেটা হচ্ছে যে যদি এনিমিটি থাকতো, আর যদি এনিমিটি হতো, আমার তরফ থেকে তো ওই পর্যায়ের নেতা আমি না যে এই লেভেলে এনিমিটি করব। ওই পর্যায়ের নেতা হইতে পারে যুবলীগের সাধারণ সম্পাদক, সভাপতি সাজনু হইতে পারে। 1, 2 নম্বর হলো, তারপরেও আমি ভেবেছি যে একটা নারায়ণগঞ্জে এত কাজ করছি, শহরটা একটা যেরকম চাই সেরকম হয় নাই। সো এই কারণে ধর্মীয় কারণ 50%, মিথ্যা তো বলবো না, 50% পলিটিক্যাল কারণ। ধর্মীয় কারণে গেছি গোরস্থানে চাচি মারা যাওয়ার পরে, আর রাজনৈতিক কারণে গেছি বাসায়, এবং তাদের মিলাদের দাওয়াত আমি দিয়েছি। তো আমি যদি তাদের মিলাদের দাওয়াত দিতে পারি, আমি এক্সপেক্ট করতে পারি না যে সিটি কর্পোরেশনের আন্ডারে যে কবরস্থানটাতে আমার জীবনে আমি এত কাঁদি নেই। এখানে নারায়ণগঞ্জের সাংবাদিকরা আছে, তারা আমাকে ডেকে, আমার পক্ষে না, আমার বিপক্ষের লোকও আছে, হ্যাঁ, কিন্তু মানে আমার চেয়ে অন্য মানুষকে পছন্দ করেন, উনি আমাকে টেনে নামিয়েছেন গাড়ির ভিতর থেকে। আমার আব্বা আম্মা ভাইয়া মারা যাওয়ার সময় আমি কেঁদেছি, কিন্তু আমি একসাথে এত কাঁদি নেই, বিকজ আমার ক্ষমতা আছে, শক্তি আছে, যে শামীম ওসমান যদি মনে করে ডাকে 1-2 ঘন্টার মধ্যে 2 লাখ লোক জড়ো করার ক্ষমতা আমার আছে। কিন্তু আমি কাকে দায়ী করবো? রাখো, আমি কাকে দায়ী করবো? আমি তো দেখি নাই কাউকে। বাট আমি এইটা চাবো না যে আচ্ছা ঠিক আছে, যারা কাজটা করেছে 2 জনকে সাসপেন্ড করো কিংবা একটা তদন্ত কমিটি করো, উল্টা আমার বিরুদ্ধে প্রেস্টিজ চলে এসছে। এইটা কেউ করে নাই, কেউ করিয়েছে। যারা করিয়েছে, এই করিয়েছেরাই কিন্তু এখন লিফলেট ছাড়াচ্ছে, প্রার্থীর ছবি আছে, নৌকার ছবি নাই। আপনি অবাক হবেন, প্রার্থীর ছবি দিয়ে ভোট চাওয়া হচ্ছে, কিন্তু নিচে লেখা আছে একটা ইয়ের নাম, হ্যাঁ, সংগঠনের নাম, কিন্তু নৌকার ছবি নাই। আমার মনে হয় কেউ করিয়েছে। এই যারা করিয়েছে এদেরকে দেখা হচ্ছে। আর কেন্দ্র চেষ্টা করেছেন, কেন্দ্রের কাছে আমার একটা কথাই শুধু ছিল যে আল্লাহর কাছে একটা দুঃখ প্রকাশ করার কথা। হয়তো কেউ আমার মতো শুনে না, সবাই তো একরকম না, কিন্তু আমি কেন্দ্রকে বলবো ওনারা আপ্রাণ চেষ্টা করছেন, কাজ করছেন, কিন্তু এর মধ্যে আবার কিছু লোক আছে তারা নির্বাচন করছেন কম, পার্টি অফিসে বসে থাকছেন বেশি, মুখ থাকছে কেন্দ্রীয় নেতাদের কানের সামনে বেশি।
কারণ উনি আবার ওনার ভবিষ্যৎ চিন্তা করছেন, কোন কমিটিটা ভাঙবো, কোন কমিটিটা খাবো, আমি কোথায় আসবো, যেখানে বিভিন্ন রকম ব্যাপার হচ্ছে। তো এই সমস্ত ব্যাপার স্যাপার কি কোনো বিনিময় না। শেখ হাসিনার নৌকাকে পাশ করাতে হবে, বাস পাশ করাবো ইনশাল্লাহ, এটাই আমাদের কথা, আর কোনো কথা নেই। নারায়ণগঞ্জের চাষাড়ায় সংবাদ সম্মেলনে কথা বলছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য AKM শামীম ওসমান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মাঠ। শামীম ওসমান কার পক্ষে কাজ করবেন, কাকে সমর্থন দেবেন তা নিয়ে চিন্তিত নন সেলিনা হায়াত আইভী। আর তৈমুর আলম খন্দকার বলেছেন, নারায়ণগঞ্জকে সিন্ডিকেট করে কারা গডফাদার হয়ে উঠেছে তা সবাই জানে। ধ্রুব ব্যানার্জিকে সঙ্গে নিয়ে বুলবুল রেসার রিপোর্ট। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রচারণা ততই তুঙ্গে। 5 দিন পরেই নগরী নির্বাচন, তাই উৎসবের মাত্রা যেন একটু বেশি। সোমবার সকালে বন্দরের 21 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা শুরু করেন নৌকার মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী। এ সময় তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার গডফাদারের পৃষ্ঠপোষকতায় নির্বাচনে নেমেছেন। উনি তো গডফাদারের কুলে যেয়ে বসে আছেন, উনি তো আর গডফাদারের বাইরে কেউ নয়। গডমাদারটা উনি যে আমাকে বলেছে, এটা খারাপ কাজ করেছে, কারণ ওনাকে আমি এই ধরনের কথা এখনো বলিনি। উনি আশ্রয় নিয়েছে তাদের কাছে, সেই কথাটাই বলেছি। এর আগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের 2 নং রেলগেট এলাকায় আওয়ামী লীগ অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে আইভী বলেন, তৈমুর শামীম ওসমানের শেখানো কথাই বলেন। শামীম ওসমান কার পক্ষে কাজ করবেন তা নিয়ে তিনি চিন্তিত নন। বিগত 1.5-2 বছর যাবৎ শামীম ওসমান এই গ্রাউন্ড তৈরি করেছে আমার বিরুদ্ধে। শামীম ওসমান যেই কথাগুলি বলেছে, কালকে উনি তোতা পাখির মতো সেই কথাগুলি উচ্চারণ করেছে। উনি কিসের পক্ষে প্রচার করবে আমি জানি না, আমার জানার প্রয়োজন নেই। আমার সমর্থন জনগণ। এখানে দলের সিদ্ধান্তের বাইরে উনি গিয়েছে কেন তা আমি জানি না, কিন্তু উনি কি করবে তাও আমি জানি না। উনি সমর্থন দিল বা দিল না, খুব বেশি কি ডিফারেন্স হয়ে যাচ্ছে? এদিকে বন্দরের মদনপুর এলাকায় প্রচারণা চালাতে গিয়ে তৈমুর আলম বলেন, আইভী যা বলেছেন তা মন গড়া। গডফাদার আর গডমাদার সম্পর্কে সবাই জানে বলেও তিনি মন্তব্য করেন। সেলিনা হায়াত আইভী যেই কথাটা বলছে, এতে তার দলে যে বিরাট বিভাজন, বিরাট ফাঁক ফোকর রয়েছে, এটা জনগণের কাছে স্পষ্ট। তারাই তো তাদের লোকেদের বিরুদ্ধে পরস্পর যুদ্ধ করতেছে, আর তৈমুর আলম খন্দকার তো সবাইকে সাথে নিয়ে মাঠে নামছে। নগরবাসী বলছেন, টেকসই উন্নয়ন চান তারা। নিরপেক্ষ নেতা চাই এবং নির্বাচন চাই এবং শান্তিভাবে কামনা করি। আমরা সুখ শান্তি চাই, যা দেশের উন্নত চাই। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে 2 প্রধান প্রার্থী সোমবার বন্দর এলাকার বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ চালান। শুধুমাত্র কথার ফুলঝুরি নয়, এবার প্রতিশ্রুতির শতভাগ বাস্তবায়ন চান নারায়ণগঞ্জ সিটির বাসিন্দারা। অসমাপ্ত কাজ সমাপ্তের পাশাপাশি নগরবাসীর জীবনমান উন্নয়নে নতুন নতুন উদ্যোগ নেবেন নির্বাচিতরা, এমনটি প্রত্যাশা সকলের। বুলবুল রেজা, সময় সংবাদ, বন্দর, নারায়ণগঞ্জ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমন্ডি 32 নম্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন সহযোগী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। দেশে এখনও স্বাধীনতা বিরোধীরা সক্রিয় বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তার সার্থকতা নিয়ে আসবে। এদিকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা এখনও সক্রিয়। স্বাধীনতা বিরোধী জামাত এবং বিএনপির মধ্যে আছে যারা স্বাধীনতা চায়নি, স্বাধীনতা বিরুদ্ধাচরণ করেছিল, তারা এখনও আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন, অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
সুতরাং দেশকে যদি আরও এগিয়ে নিয়ে যেতে হয় এই অপশক্তির বিনাশ প্রয়োজন। পরে দলের বিভিন্ন সহযোগী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের বড় একটি অংশ টিকার আওতায় চলে আসায় আপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরিকল্পনা নেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সীমিত পরিসরেই নেওয়া হবে ক্লাস। কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সঙ্গে আলোচনার পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। আইডি কার্ড দেখালেই শিক্ষার্থীরা টিকা পাবে বলেও জানান তিনি। করোনার বর্তমান পরিস্থিতিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে না বন্ধ হবে, এমন প্রশ্ন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবার মধ্যেই কয়েকদিন ধরে। কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সঙ্গে রোববার রাতে বৈঠক করে সোমবার শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের বড় একটি অংশ টিকার আওতায় চলে আসায় সীমিত পরিসরে চলবে শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে 12 বছরের উপরে যেসব শিক্ষার্থী এক ডোজ টিকাও নেয়নি তারা 12 জানুয়ারির পর থেকে সরাসরি স্কুলে এসে ক্লাস করতে পারবে না। এছাড়া 12 বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্তের উপর নির্ভর করা হবে বলে জানান ডাক্তার দীপু মনি। কোনো দেশ দিয়েছে 12 বছরের কমদের, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু দেয়নি এখনো। তো আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি সিদ্ধান্ত দেয় তার জন্য আমরা অপেক্ষা করব। মন্ত্রী আরো বলেন, 12 থেকে 18 বছরের যে কোনো শিক্ষার্থী পরিচয় দিতে পারলেই টিকা পাবে। আগামী 31 জানুয়ারির মধ্যে সবাইকে অন্তত এক ডোজ টিকা দেওয়া সম্পন্ন হবে বলেও জানান তিনি। এখন শুধুমাত্র শিক্ষার্থী এই পরিচয়টুকু দিতে পারলেই যে কোনো পর্যায়ের শিক্ষার্থী 12 বছরের বেশি হলেই হলো তাকে টিকা দিয়ে দেওয়া হবে। এই মাসের মধ্যে বাকি সবাই আমরা আশা করছি টিকার আওতায় সকলেই চলে আসবে। পাবলিক পরীক্ষা হচ্ছে কিনা এমন প্রশ্নও ছিল সাংবাদিকদের। আমাদের পাবলিক পরীক্ষাগুলো আমরা নিতে চাই, সময় মতো হবে না, এটা খুবই স্বাভাবিক, কারণ আমাদের শিক্ষার্থীরা ক্লাস করতে পারেনি, যারা পরীক্ষা দেবে তারা ক্লাস করতে পারেনি সেভাবে। দেশে 44 লাখ করোনা টিকার প্রথম ডোজ এবং 4,19,000 শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজ দেওয়া সম্পন্ন হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে গত এক সপ্তাহে নতুন করোনা রোগী ও মৃত্যু দুইই বেড়েছে। মাস্ক না পরা সহ স্বাস্থ্যবিধির বিষয়ে উদাসীনতার কারণেই ফের সংক্রমণ বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাস্ক পরা লোকের সংখ্যা 50 থেকে কমে 5 ভাগে নেমেছে বলেও জানান তারা। রাশেদ বাপ্পি রিপোর্ট। দীর্ঘ প্রায় 3.5 মাস করোনা মহামারীতে স্বস্তিদায়ক পরিস্থিতি পার করলেও দেশে ফের সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। নতুন রোগী শনাক্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও, সেই সঙ্গে শঙ্কা বাড়ছে সবার মধ্যে। পরিসংখ্যান বলছে গত শনিবার পর্যন্ত এক সপ্তাহে নতুন রোগী শনাক্ত হয়েছেন 6,300 জন, যা আগের সপ্তাহের চেয়ে 3,376 জন বেশি, অর্থাৎ এক সপ্তাহে রোগী বেড়েছে 115%। একই সময়ে মৃত্যু বেড়েছে 15%। এদিকে রোগী বৃদ্ধির এই হার প্রভাব ফেলেছে হাসপাতালগুলোতে। সংখ্যায় খুব বেশি না হলেও এরই মধ্যে জটিলতা নিয়ে বাড়তে শুরু করেছে হাসপাতালমুখী রোগীর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, সংকট মোকাবিলায় হাসপাতালগুলোর প্রস্তুতি যেমন প্রয়োজন আছে, তেমনি সবচেয়ে বেশি জরুরি সংক্রমণ রুখে দেয়া, আর এজন্য বিকল্প নেই স্বাস্থ্যবিধি মেনে চলার। মাস্ক পরা লোকের সংখ্যা প্রায় শতকরা 50-60-70 ভাগ হয়ে গিয়েছিল কিন্তু ঢাকা শহরে, কিন্তু সেটা আবার কমে 5 ভাগ 10 ভাগে নেমে এসছে এই গত 3-4 মাস সময়ের মধ্যে। আপনি যদি একটি শহরে 1 কোটি মাস ঢাকা শহরে পড়ানো শুরু করেন এবং 30 দিন পর্যন্ত পড়াতে পারেন, তাহলে যেইভাবে রোগটি বাড়বে সেটা যদি আপনি 5% রাখেন এবং 30 দিন পার করেন, তাহলে তো হাসপাতালের অবস্থা একরকম থাকবে না। দেশে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ছাড়িয়েছে প্রায় 16 লাখ এবং মৃত্যুর সংখ্যা 28,000-এরও বেশি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন। হাফ ও ফুল এই দুই ক্যাটাগরিতে লড়েছে দেশি বিদেশি প্রায় 600 প্রতিযোগী। আর্মি স্টেডিয়াম থেকে হাতিরঝিলে প্রায় 42 কিলোমিটার পথ পাড়ি দেন অ্যাথলিটরা। সবাইকে টপকে ফুল ম্যারাথনে টাচ লাইন স্পর্শ করেন কেনিয়ার ভিনসেন্ট রনো। রাজধানীর আর্মি স্টেডিয়াম সূর্য ওঠার আগেই জেগে ওঠে। সবার আগে টাচলাইন স্পর্শ করার নেশায় ওরা ঘুরে বেড়ায় দেশ দেশান্তর, দৌড়ে পাড়ি দেয় মাইলের পর মাইল। অভিন্ন লক্ষ্যে প্রায় 600 অ্যাথলিট এখন বাংলাদেশে। বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন শুরুর আগে মনে চাপা উত্তেজনা। আমি রাতে ঘুমাইতেই পারি নাই, আমার খুব উত্তেজিত। আমি এটা ফার্স্ট পার্টিসিপেট করতেছি। আমি পারি, কেন পারবো না? আমি অনেকগুলো পার্টিসিপেট করছি, কম্পিটিশন অনেক বেশি, বুঝতে পারতেছি না। I am very happy for still here in Bangladesh. This is second time. 3, 2, 1.
পাথুরে শহরে যখন সবাই ঘুমিয়ে তখন তাদের গন্তব্য আর্মি স্টেডিয়াম থেকে হাতিরঝিলে। পাড়ি দিতে হবে কমপক্ষে 21 কিলোমিটার। আমি সিলেট থেকে আসছি, 21 কিলো না, আমি 50 কিলো আল্ট্রা ম্যারাথন দিছি। ফুল ম্যারাথনে পুরো হাতিরঝিল চক্কর দিলেন 5 বার। তবুও কিশোর, তরুণ, বয়োজ্যেষ্ঠরা এর মাঝেই প্রাণ খুঁজে ফেরেন। আমার বয়স 71, আমি মূলত সুস্থ থাকার জন্য দৌড়াই। শত শত প্রতিযোগীর ভিড়ে 2 ঘন্টা 9 মিনিট সময় নিয়ে ছেলেদের ফুল ম্যারাথনে বিজয়ী কেনিয়ার ভিনসেন্ট রনো। বাংলাদেশি ক্যাটাগরিতে প্রথম আসিফ বিশ্বাস। সেনাপ্রধান তাদের পুরস্কৃত করলেন। পুরো পথ পাড়ি দিতে আমার 2 ঘন্টা 9 মিনিট সময় লেগেছে, আর পুরো জার্নিটাই ব্যাপক আনন্দের ছিল। 2 ক্যাটাগরিতে 15 ও 10,000 মার্কিন ডলার পুরস্কার জিতেছে বিজয়ীরা। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিন লন্ডন এবং সিডনি ম্যারাথনের আদলে করা হলো এই ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন। কিন্তু প্রশ্ন থেকে যায়, বৈশ্বিক এসব আসর থেকে বাংলাদেশের অর্জন কতটুকু? বাংলাদেশের অর্জন কেবল যেন ওই অংশগ্রহণেই সীমাবদ্ধ। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের মাঠ। আজ থেকেই নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণায় নামার ঘোষণা শামীম ওসমানের। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বোন রেহানাকে সঙ্গে নিয়ে ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্বাধীনতা বিরোধীরা এখনো সক্রিয় বলছেন আওয়ামী লীগ নেতারা। এবং শিক্ষা প্রতিষ্ঠানে সীমিত পরিসরেই চলবে ক্লাস, জানালেন শিক্ষামন্ত্রী। আইডি কার্ড দেখালেই শিক্ষার্থীরা পাবে টিকা। মাস্ক পরা লোকের সংখ্যা কমে 50 থেকে নেমেছে 5 ভাগে। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।